প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজ আমরা অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির উন্নয়ন বিষয়ের উপরে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় দারিদ্র্য বা পভার্টি। দারিদ্র্য বিষয়টি আমাদের দেশে একটি বহুল প্রচলিত শব্দ, কিন্তু তারপরও আমাদের বিষয়টি অর্থনীতির আলোকে জানা প্রয়োজন। প্রথমে আমরা শুরু করব সংজ্ঞা দিয়ে। দারিদ্র্যের সংজ্ঞা: অর্থনীতির উন্নয়নের পথে অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে দারিদ্র্য। দারিদ্র্য কোনো একক সমস্যা নয়, বরং নানা রকম সমস্যার একটি ঘনীভূত রূপ। সাধারণ অর্থে দারিদ্র্য বলতে অর্থনীতিতে এমন একটা অবস্থার উপস্থিতিকেই বোঝানো হয় যেখানে জনগণ তাদের মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আনন্দ, চিত্তবিনোদন সব কিছু পূরণে ব্যর্থ হয়। অন্যভাবে বলা যায়, দেশের বিশাল জনগোষ্ঠী যখন সাধারণ জীবনযাত্রার মানের চেয়ে নিচু স্তরে অবস্থান করে, তখন সেটাকে দারিদ্র্য বলে ব্যাখ্যা করা যায়। দেশে বিদেশে দারিদ্র্য নিরসনে কর্মরত সংস্থা ও উন্নয়নবিদগণ দারিদ্র্যকে নানানভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে, শারীরিক দক্ষতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সেবা গ্রহণে যদি ব্যর্থ হই, তাহলে সেই অবস্থাকে দারিদ্র্য বলা হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের মতে, 2200 কিলোক্যালোরি শক্তি সম্পন্ন খাদ্য যোগানে ব্যর্থ অর্থনৈতিক পরিস্থিতি দারিদ্র্য। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে জীবন ধারণের ন্যূনতম মানের সাথে সম্পর্কিত সহায় সম্পদের মালিকানা ও ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত মানুষের আর্থসামাজিক ও মানসিক অবস্থাকে দারিদ্র্য। সুতরাং এই আলোচনা এবং সংজ্ঞার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, জনগণের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে মানবিক চাহিদা পূরণে ব্যর্থতাই দারিদ্র্য। দারিদ্র্যের এই সংজ্ঞা থেকে আমরা ভালোভাবেই বুঝতে পারলাম যে দারিদ্র্য কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দারিদ্র্যের প্রকারভেদ, টাইপস অফ পভার্টি। উন্নয়ন অর্থনীতিতে দারিদ্র্যকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরম দারিদ্র্য, অ্যাবসলিউট পভার্টি, আর একটা হচ্ছে আপেক্ষিক দারিদ্র্য, রিলেটিভ পভার্টি। পরম দারিদ্র্য হচ্ছে সেই অবস্থা যেখানে দরিদ্র জনগণ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম। পরম দারিদ্র্যকে দুটো দিক থেকে বিবেচনা করা যায়, যেমন দারিদ্র্য সীমার নিচে, বিলো পভার্টি লাইন, আরেকটি হচ্ছে চরম দারিদ্র্য বা এক্সট্রিম পভার্টি। আরেকটি হচ্ছে আপেক্ষিক দারিদ্র্য। আপেক্ষিক দারিদ্র্য বা রিলেটিভ পভার্টি হচ্ছে সম্পদ ও আয় বন্টনের অসমতার জন্য যখন গরিব লোকদের ভোগ ব্যয় ধনীদের তুলনায় কম হয়, অর্থাৎ গরিব মানুষ ধনীদের তুলনায় ভোগের ক্ষেত্রে ব্যয় কম করতে পারে, তখন সেই অবস্থাটাকে বলা হয় আপেক্ষিক দারিদ্র্য। সুতরাং দারিদ্র্যকে আমরা পরম দারিদ্র্য ও আপেক্ষিক দারিদ্র্য এই দুটো দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। দারিদ্র্য পরিমাপের জন্য কতগুলো সূচক ব্যবহার হয়। দারিদ্র্য হচ্ছে এমন একটি আর্থসামাজিক ও মানসিক অবস্থা যেখানে সাধারণ মানুষ তাদের জীবনযাত্রার যে ন্যূনতম মানের মৌলিক চাহিদা সেগুলো পূরণ করতে ব্যর্থ হয়। কোনো দেশে দারিদ্র্যের মাত্রা জানা যায় দারিদ্র্য রেখার সাহায্যে, অর্থাৎ রেখাচিত্র দিয়ে আমরা দারিদ্র্যকে ব্যাখ্যা করতে পারি। যেসব লোক দারিদ্র্য রেখার নিচে অবস্থান করে তাদেরকে দরিদ্র বলা যায়। দরিদ্র কারা কিংবা সমাজে দারিদ্র্যের মাত্রা কতটুকু উপস্থিত সেটা জানতে উন্নয়ন অর্থনীতিতে বেশ কিছু সূচক বা ইন্ডেক্স ব্যবহার করা হয়। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর সূচক হচ্ছে মাথা গণনা বা হেড কাউন্ট ইন্ডেক্স। দেশের মোট জনসংখ্যার যত শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে অবস্থান করে সেটাই হচ্ছে মাথা গণনা সূচক। মাথা গণনা সূচককে আমরা এইচ দ্বারা নির্দেশ করতে পারি। 2 নম্বর হচ্ছে দারিদ্র্য ব্যবধান সূচক বা পভার্টি গ্যাপ ইন্ডেক্স। পভার্টি গ্যাপ ইন্ডেক্স দেশের জনসংখ্যার যে অংশ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করে তাদের আয়ের সাথে দারিদ্র্য রেখার ব্যবধানের গড়কে যখন দারিদ্র্য রেখার অনুপাতে প্রকাশ করা হয় তখন দারিদ্র্য ব্যবধান সূচক বলা হয়। সেটাকে আমরা পিজি দিয়ে দেখাতে পারি, অর্থাৎ দারিদ্র্য ব্যবধান সূচককে আমরা পিজি দিয়ে দেখাবো আর মাথা গণনা সূচককে আমরা এইচ দিয়ে দেখাবো। দারিদ্র্য ব্যবধানের বর্গ সূচক স্কোয়ার পভার্টি গ্যাপ ইন্ডেক্স দেশের জনসংখ্যার যে অংশ দারিদ্র্য সীমার নিচে অবস্থান করে তাদের আয়ের সাথে দারিদ্র্য রেখার ব্যবধানের বর্গের গড়কে যখন দারিদ্র্য রেখার নিচ অনুপাতে প্রকাশ করা হয় তখন সেই ব্যবধানটাকে বলা হয় বর্গসূচক ব্যবধান।
4 নম্বর হচ্ছে আপেক্ষিক দারিদ্র্যের পরিমাপ, মেজারমেন্ট অফ রিলেটিভ পভার্টি। আপেক্ষিক দারিদ্র্য দ্বারা সম্পদ ও আয় বন্টনের অসমতার জন্য যখন গরিব লোকদের ভোগ ব্যয় ধনীদের তুলনায় কম হয়, তখন সেই অবস্থাটাকে আমরা আপেক্ষিক দারিদ্র্যের পরিমাপ বলে থাকি। অতএব সমাজের আয় বন্টনের অসমতার ভিত্তিতে আপেক্ষিক দারিদ্র্য আমরা পরিমাপ করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে গিনি সূচক। গিনি সূচক হচ্ছে সমাজের আয় বন্টনের অসমতার মাত্রা পরিমাপের উৎকৃষ্ট একটি পরিমাপক। গিনি সূচকের মান যদি 0 হয় তবে অর্থনীতিতে আয় বন্টন পূর্ণ মাত্রায় সুষম হবে। আবার মান যদি 1 হয় তাহলে অর্থনীতিতে আয় বন্টন পূর্ণ মাত্রায় অসম হবে। সুতরাং গিনি সূচক দিয়ে আমরা দারিদ্র্যের মাত্রাটা মাপতে পারি। সুতরাং এই সূচকগুলো যখন আমরা বিবেচনা করব তখন বুঝতে পারবো যে দারিদ্র্য কোন সীমায় অবস্থান করছে। এখন আমরা আলোচনা করব দারিদ্র্যের সাথে প্রবৃদ্ধির সম্পর্ক কি, রিলেশনশিপ বিটুইন গ্রোথ অ্যান্ড পভার্টি। অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে দীর্ঘকাল ধরে জাতীয় আয়ের একটি অব্যাহত বৃদ্ধির প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মাথাপিছু আয় বাড়তে থাকে। শূন্য অবস্থা থেকে বের হয়ে প্রাথমিক উন্নয়নের স্তর অতিক্রম করার পর ক্রমাগত যদি উন্নতি হয় তাহলে সেটি প্রবৃদ্ধি। উন্নয়ন অর্থনীতিবিদদের মতে দরিদ্র দেশের সামগ্রিক স্থবিরতা ভেঙে ফেলার মধ্য দিয়েই শুরু হয় প্রবৃদ্ধি অর্জন প্রক্রিয়া। সুতরাং দারিদ্র্যের সাথে প্রবৃদ্ধির একটি গভীর সম্পর্ক রয়েছে। অধ্যাপক ডাডলি সেয়ার্সের মতে যদি কোনো দেশে দারিদ্র্য ব্যাপকভাবে হ্রাস পেতে থাকে তবে সেই ক্ষেত্রে বলা যেতে পারে ওই দেশে প্রবৃদ্ধি ঘটছে। তার মতে মাথাপিছু আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি সত্ত্বেও কোনো দেশে প্রবৃদ্ধি ঘটছে সেটা বলা যাবে না যদি সেই দেশে দারিদ্র্য হ্রাস না পায়। মানুষ যখন তার জীবন রক্ষার জন্য মৌলিক কারণগুলো বা মৌলিক চাহিদাগুলো পূরণে সক্ষম হয় তখন সে উন্নত মানবীয় জীবনযাপন করে। এর উন্নত মানবীয় জীবনযাপনের মধ্যে দিয়ে অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। প্রবৃদ্ধির যে গতানুগতিক ধারণা আছে সেটা মূলত জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি কেন্দ্র করে প্রদান করা হয়, কিন্তু বাস্তবে অনুন্নত দেশে দারিদ্রতা ও আয় বন্টনে অসমতা পাশাপাশি অবস্থান করে। সেই ক্ষেত্রে জনগণের মৌলিক প্রয়োজন পূরণের ক্ষেত্রে দারিদ্র্য বিমোচনের বিষয়টা প্রবৃদ্ধি অর্জনের সহায়ক উপাদান হিসেবে কাজ করে। অনুন্নত দেশগুলো সরকারি সেবা ও হস্তান্তর ব্যয়ের মাধ্যমে ক্ষুধা, অপুষ্টি, রোগ ব্যাধি, আবাসন, নিরাপত্তা, পানীয় জল, পয় নিষ্কাশন ইত্যাদি সমস্যা সমাধানের পাশাপাশি প্রয়োজনীয় দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন এবং আয় বন্টনের সমতা অর্জন, পরিবেশ উন্নয়ন এইসব ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে হলে তখন প্রবৃদ্ধি অর্জন ধীরে ধীরে বাড়বে। সুতরাং প্রবৃদ্ধি অর্জন আর দারিদ্র্য খুব কাছাকাছি একটি ধারণা। যখন একটি দেশের প্রবৃদ্ধি অর্জন হবে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ধীরে ধীরে দারিদ্রতা কমে যাবে। ওতপ্রোতভাবে এই দুটো সম্পর্ক বিরাজমান। এখন আমরা দেখব যে উন্নত এবং অনুন্নত দেশে প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য। বিশ্বের উন্নত দেশগুলো কিন্তু একসময় অনুন্নত ছিল, কিন্তু ধীরে ধীরে তারা আর্থসামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে অনুন্নত দেশ থেকে উন্নত দেশ হয়েছে। সুতরাং আমরা দেখতে পাই যে উন্নত এবং অনুন্নত দেশের প্রবৃদ্ধির মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে তার পিছনে কিছু কারণ আছে। 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা। উন্নত দেশগুলোতে তাদের উন্নয়নের সূচনা থেকেই প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ ছিল, যা অনুন্নত দেশে অনেক ক্ষেত্রেই এই সুযোগ নেই। ফলে প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতার পার্থক্যের কারণেই কিন্তু একটি দেশ উন্নত অথবা অনুন্নত হয়ে থাকে। মানব সম্পদ। উন্নত দেশগুলো তাদের যে বিদ্যমান প্রাকৃতিক সম্পদ রয়েছে তার ব্যবহারের জন্য দক্ষ মানব সম্পদ সৃষ্টি করতে পেরেছে। শিক্ষা, স্বাস্থ্য, জ্ঞান, বিজ্ঞান ইত্যাদি নানান ক্ষেত্রে তারা উন্নত দেশগুলো তাদের মানব সম্পদকে কাজে লাগিয়েছে, যা অনুন্নত দেশগুলো বেশ পিছনে পড়ে আছে। ফলে মানব সম্পদ উন্নয়ন না করার কারণে অনুন্নত দেশগুলো উন্নত দেশগুলোর থেকে প্রবৃদ্ধিতে পিছনে। প্রকৃত মাথাপিছু আয়। এই বিষয়টি উন্নত দেশের তুলনায় অনুন্নত দেশে প্রকৃত মাথাপিছু আয়ের পার্থক্যের জন্যই কিন্তু প্রবৃদ্ধি অর্জনে পার্থক্য দেখা দেয়, অর্থাৎ অনুন্নত দেশগুলোতে প্রবৃদ্ধি অর্জন কম হয়ে থাকে। ভৌগোলিক পরিবেশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনুন্নত দেশের ভৌগোলিক অবস্থান পরিবেশগত কারণে প্রতিকূল আবহাওয়া, অনুর্বর জমি, স্বল্প বনাঞ্চল, কৃষি, গবাদি পশুর উৎপাদন ক্ষমতার স্বল্পতা এই সব কারণেই কিন্তু উন্নত দেশগুলোর তুলনায় তারা পিছনে পড়ে আছে।
জনসংখ্যা বৃদ্ধির হার, এটাও অনুন্নত দেশের তুলনায় অনুন্নত দেশে এই হার বেশি। ফলে জনসংখ্যা বৃদ্ধির এই অসামঞ্জস্যতার জন্য কিন্তু তারা উন্নত দেশের তুলনায় পিছনে পড়ে থাকে। আন্তর্জাতিক অভিবাসন এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুর্ভিক্ষ, জনসংখ্যার চাপ, কর্মসংস্থানের অভাব ইত্যাদি নানা কারণে শ্রমিকের একটি বড় অংশ শিল্পোন্নত অথচ শ্রমঘাটতি সম্পন্ন দেশে অভিবাসিত হয়। ফলে শ্রমিকরা তাদের অদক্ষতার জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকতে না পেরে অনুন্নত দেশগুলোর থেকে পিছনে পড়ে যায়। এসব কারণেও দেখা যায় অনুন্নত দেশগুলো ধীরে ধীরে উন্নত দেশের তুলনায় পিছনে প্রবৃদ্ধির দিকে পিছনে পড়ে যায়। বাণিজ্যিক লাভ, মুক্ত বাণিজ্য, পুঁজি স্থানান্তর, শ্রমিকদের আন্তর্জাতিক অভিবাসন ইত্যাদির মাধ্যমে উন্নত দেশগুলো পূর্ণ মাত্রায় বাণিজ্যিক লাভ ভোগ করে। সেই তুলনায় অনুন্নত দেশ এই ক্ষেত্রে অনেক পিছনে পড়ে থাকে। স্বল্পোন্নত দেশগুলো এই ক্ষেত্রে খুব একটা সুবিধা করতে না পারায় বাণিজ্যিক লাভ অর্জনে ব্যর্থ হয়। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, স্বল্পোন্নত দেশগুলোর তুলনায় উন্নত দেশসমূহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার, প্রযুক্তিগত কলাকৌশলের ব্যবহার, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে আধুনিকীকরণ সব ক্ষেত্রেই ব্যাপক সফলতা অর্জন করে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধিতে ভালো একটা ভূমিকা পালন করে, যা সেই ক্ষেত্রে অনুন্নত দেশগুলো কিন্তু পিছনে পড়ে থাকে। আর্থসামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নত দেশসমূহ ঐতিহাসিকভাবে অনুকূল আর্থসামাজিক পরিবেশ লাভ করে। সেই ক্ষেত্রে ধারাবাহিকভাবে রাজনৈতিক স্থিতিশীলতাও তাদের থাকে। ফলে সব ক্ষেত্রেই তারা উন্নত জীবনযাপন করতে পারে। অন্যদিকে অনুন্নত দেশগুলো দীর্ঘ সময় ধরে ঔপনিবেশিক শাসনের থাকার কারণে রাজনৈতিক স্বাধীনতা অর্জন করলেও অর্থনৈতিক স্বাধীনতা যেমন অর্জন করতে পারেনি, তেমনভাবে অর্থনৈতিক নির্ভরশীলতাও সেভাবে অর্জন করতে পারেনি। এর ফলে তারা কিন্তু অনুন্নত দেশ হিসেবে পিছনে পড়ে থাকে প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে। সুতরাং এই আলোচনাগুলো থেকে আমরা দেখতে পাই যে অনুন্নত কিংবা স্বল্পোন্নত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের প্রতিবন্ধকতা সে নিজেই। বিশ্বের দেশে দেশে উন্নয়নের প্রয়োজনীয় উপাদানসমূহের ভিন্নতার কারণে প্রবৃদ্ধি অর্জনে ভিন্নতা পরিলক্ষিত হয়। এই যে প্রবৃদ্ধি অর্জনের পিছনে পড়ে থাকা, এর ফলে দীর্ঘদিনের জন্য দেখা যায় দারিদ্র্য নির্মূলেও বা নিরসনেও তারা পিছনে পড়ে থাকে। ফলে অনুন্নত দেশে দারিদ্র্যের যে প্রতিবন্ধকতাগুলো এগুলো রয়েই যায়। তো আজকের মতন এইটুকু।